অনার্স মাস্টার্স করে এনটিআরসি যে পরীক্ষা নেয়, বিসিএস এর সিস্টেমে কঠিন এক মহাযুদ্ধ, সেই যুদ্ধ শেষ করে এসে আপনার সন্তানের শিক্ষক যে স্কুলে শিক্ষকতা করছে তার শুরুতে বেতন হয় 12,500 টাকা। এইখানে এক রিক্সাওয়ালা ভাই আমার বক্তব্য শুনছেন, মনোযোগ সহকারে আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে। এই রিক্সাওয়ালা ভাইয়ের কাছেই প্রশ্ন করতে চাই, ভাই আপনি কি যে রিক্সা চালান আপনারও তো মনে হয় মাসে 20,000 টাকা আয় হয়, কিন্তু আপনার সামনে আমরা যারা যে সকল শিক্ষকরা দাঁড়িয়ে আছি, আমাদের একজন শিক্ষকের শুরুর বেতন মাত্র 12,500 টাকা। ধিক্কার জানাই এই রাষ্ট্রকে, ধিক্কার জানাই এই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরকে। আপনাদেরকে একটু লজ্জা করে না যে আপনারা একজন শিক্ষককে 12,500 টাকা বেতন দিয়ে শিক্ষকদের দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চান? আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেয়। ভাই মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়াই এই ঢাকা শহরের সবচেয়ে নিম্নতম বস্তি যদি থাকে, সেই বস্তিতেও আপনার 1,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া কোথাও পাওয়া যাবে না, গ্রামেও পাওয়া যাবে না। পাশাপাশি মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। আজকাল একজন ডাক্তারকে দেখাতে গেলে আমাদের মিনিমাম 700 টাকা ভিজিট নেয় আর 500 টাকা চিকিৎসা ভাতা। এই যে তামাশা শিক্ষকদের সাথে করা হয়, এই যে বৈষম্য, স্বাধীনতার পরে আমাদের পূর্ববর্তী সিনিয়র নেতা যারা ইতিপূর্বে আন্দোলন সংগ্রাম করেছে তাদের কাছে আমরা শুনেছি প্রত্যেকটা আন্দোলন করে 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 শিক্ষকদের আজকে এই 12,500 টাকা যে আমরা পাচ্ছি, এই 12,500 টাকা পাওয়ার জন্য এই আজকের মতো এই 1971 সালের পর থেকে আজকের মতো আন্দোলন করে 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 এই পর্যায়ে আমাদের এই দাবিটি আদায় করতে হয়েছে। ওই শহীদ মিনারে আমাদের সাবেক শিক্ষক নেতা অধ্যক্ষ মাজহারুল হান্নান স্যার, খুলনা ইউনিভার্সিটির সম্মানিত সাবেক ট্রেজারার এবং অধ্যক্ষ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি, তিনি একদিন আমাকে বললেন যে ওই শহীদ মিনারে অনশন করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি, তারপরে সরকার আমাদেরকে আলোচনা করে আমাদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করলেন। আরে ভাই, আপনি একটি জাতিকে উন্নত করবেন, একটি রাষ্ট্রকে উন্নতি করবেন, একটি রাষ্ট্রকে আত্মমর্যাদাশীল হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরবেন, আর বিগত সরকার মুখে বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়বে, ক্ষুধা স্বনির্ভর বাংলাদেশ গড়বে, বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, অথচ শিক্ষকদের পেটে ভাত দেওয়ার ব্যাপারে বিন্দু মাত্র কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনারা জানেন আজকে বাংলাদেশ একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশ কিন্তু আরেকবার স্বাধীন হয়েছে। এই বৈষম্যটা বিগত সরকার এত বৈষম্য করেছে, বাপের নামে যদি কোনো কলেজ থাকে, স্কুল থাকে, সেইটা জাতীয়করণ, সেটা যদি জঙ্গলেও হয় সেটা জাতীয়করণ সরকারি করে দিয়েছে। ভাইয়ের নামে যদি হয়ে থাকে, নিজের মায়ের নামে যদি হয়ে থাকে, নিজের নামে যদি হয়ে থাকে, শুধু একবার প্রস্তাব এসেছে যে ওনার পরিবারের নামে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সাথে সাথে সরকারি হয়েছে। শুধু সরকারি নয়, তাদেরকে আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন পদে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর আমরা যারা শিক্ষক, এই শিক্ষকদেরকে 16 বছর ধরে বঞ্চিত করে এমন ভাবে রাখা হয়েছে, কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। আমরা যারা বিগত দিনে আন্দোলন করেছি, আমি আগেও বলেছি, এখানে আমাদের ফরিদ স্যার সহ আছে, আমাদের নেতৃবৃন্দ আছে। বিগত দিনে যখন এই রাজপথে আন্দোলন করতে এসেছি, ওই ফ্যাসিস্ট সরকারের দোসর ওরা সব সময় বলেছে যে এরা বিএনপি জামাতের লোক, সরকারকে হটানোর জন্য রাজপথে এসেছে। প্রিয় ভাইরা আমার, বিএনপি, জামাত ইসলামী সহ বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল এই দানবের বিরুদ্ধে সংগ্রাম করে দানবকে ক্ষমতা থেকে নামাতে পারেনি। আর আমাদেরকে কলঙ্ক দেওয়া হয়েছে, এরা সরকার স্থিতিশীল করার জন্য তারা রাজপথে এসে একটা আন্দোলন করে হটকারিতা করে এই হাসিনা সরকারের পতন ঘটাতে চায়। এবং তাদের একটা মুখপাত্র ছিল দালাল, সদস্য সচিব ছিল, এই সচিব ছিল কল্যাণ ট্রাস্টের, তার নাম আমি নিতে চাই না কারণ অতীতেও কোনোদিন আমি নেইনি। তার নেতৃত্বে 6,000 কোটি টাকা 6,000 কোটি টাকা পাচার হয়েছে, ব্যাংকে রাখছে আমাদের টাকা। ভাইরা আমার, আমরা ইতিপূর্বে বললাম যে আমাদের শিক্ষকদেরকে 12,500 টাকা বেতন দেওয়া হয়,
আরেকটা কষ্টের কথা শোনেন, সেইখানে 10% কেটে রাখা হয়। মানে বেতনের ওই 12,500 টাকা থেকে আবার যদি শতকরা 10 টাকা কেটে রাখা হয়, তাহলে একজন শিক্ষক কয় টাকা পায়? এই টাকাও ব্যাংকে রেখে সেই টাকা লুটপাট করে বিভিন্ন জায়গা পাচার করা হয়েছে। এই রকম বৈষম্য শিক্ষকদেরকে রেখে দিয়েছে। এখন এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এখন আবার আরেক সুর আমাদের কানে বাজে যে এই শিক্ষকরা কথায় কথায় 16 বছর রাজপথে নামলো না। কই আপনাদেরকে তো অনেকে বলে দেখি শুনি, ফেসবুকে স্ট্যাটাস দেয়, কই আপনারা তো 16 বছরের রাজপথে নামেননি। ওনাদের 16 বছরের চোখও বন্ধ ছিল, কানও বন্ধ ছিল, ওনারা আমাদেরকে দেখেননি। এখন আমরা আন্দোলনে আসছি, রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, এখন আবার বলা হচ্ছে যে এইখানে ওই আওয়ামী লীগের কিছু কুচক্রী লোক ইন্ধন দিয়ে এদেরকে রাজপথে নামিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা যাব কোথায়? কার কাছে কথা বলবো? কার কাছে আমাদের দুঃখের কথা বলবো? গত কয়েকদিন আগে আমি এবং আমাদের সংগ্রামী নেতা ফরিদ সাহেব আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে বৈঠক করেছিলাম। তাকে আমাদের কষ্টের কথা বলেছিলাম। তিনি বললেন যে আপনারা আন্দোলন করবেন, কিন্তু এই বাজেটের আগে সরকারের তো কিছু দেওয়ার কোনো সিদ্ধান্ত নাই। আমরা বললাম যে সিদ্ধান্ত না থাক, কিন্তু সরকার তো বলতে পারে, ঘোষণা দিতে পারে যে এই শিক্ষকদেরকে আমরা এই জিনিসটা দিলাম, আগামী বাজেট থেকে এই জিনিসটা আমরা কার্যকর হবে। এই কথাটা বললেই তো আমরা শান্ত হয়ে আমাদের কর্মসূচিকে স্থগিত করে এখান থেকে চলে যেতে পারি। সর্বশেষ বললেন, স্যার এখন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, আপনারা আন্দোলন সংগ্রাম করতে পারেন, প্রশাসন আপনাদেরকে বাধা দেবে না, বাধা দিচ্ছেও না। আমরা আশা করি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করে যাব। আর বাংলাদেশ দেশবাসী যারা আমাদের সম্পর্কে জানে না, কথায় কথা বলে শিক্ষকরা কারো রাজপথে আসে, প্রিয় দেশবাসী, প্রিয় অভিভাবক বিন্দু, প্রিয় শিক্ষার্থীর বাবা মা, আপনাদেরকে বলতে চাই আমাদের শিক্ষকরা ক্ষুধার যন্ত্রণায় রাজপথে এসেছে, অর্থের অভাবে রাজপথে এসেছে। এই বিষয়টা এই জাতিকে জানতে হবে, এই জাতিকে বুঝতে হবে। কিন্তু আমাদের কথা ওই জায়গা বসে আছে যারা আমলাতান্ত্রিক জটিলতা দ্বারা তৈরি করে বাংলাদেশকে আমলাতন্ত্রের রাষ্ট্র যারা পরিণত করেছে, তারা আমাদের কষ্টের কথা একবারও বোঝার চেষ্টা করে না। আমি একটু আগেও আমার বক্তব্য বলেছি যে ওনারা যখন 100% উৎসব ভাতা নেয় আর সরকারি নেমে বাড়ি ভাড়া নেয়, তখন ওনাদের বুকের ভেতরে, ওনাদের অন্তরের ভেতরে একটু কর্ণপাত করে না। হাইরে খোদা তালা, যে শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষক ব্যবস্থার প্রতিনিধিত্ব করে দেশের এমপিওভুক্ত শিক্ষকরা, সেই জায়গায় আমরা 100% উৎসব ভাতা নিচ্ছি, আর আমার শিক্ষকরা 25% পায়। তাও কোনোদিন এই ঈদের দিন এই প্রেস ক্লাবের সামনে আমার 2টা ছোট ছোট মেয়ে আছে, ঈদের আগের দিন যখন আসবো আমার মেয়েরা কান্নাকাটি করছে, আমার স্ত্রী আমার বাড়ি থেকে যেতে দিচ্ছে না, যে তুমি এই ছোট সন্তানদেরকে রেখে এই প্রেস ক্লাবের সামনে তুমি ঈদের নামাজ আদায় করবা, কেন আদায় করবা? তোমার এই উৎসব ভাতা দরকার নেই, তুমি এই সন্তানদের সাথে ঈদ করো। আমি তখন বললাম যে ঈদ যে করব, সরকার ঈদ করার পরিবেশ তো আমাদেরকে রাখেনি, কি খরচ করে এই সন্তানদেরকে জামা কাপড় কিনে দেব? এইরকম একটি রাষ্ট্রে কিন্তু আমরা, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, মিডিয়ার ভাইরা, আমরা বসবাস করি। কাজেই এখন আমরা এই রাজপথে এসেছি। এখানে বিভিন্ন জেলা উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি সরকার আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা না দেয়, আমরা শপথ নিয়েছি যদি মৃত্যু হয় এই রাজপথ থেকে। আগামী দিনে আমি এখানে ডিজিএফআই, এনএসআই সহ গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছে, আমরা জানি যে আগের সেই পরিবেশ এখন নেই। এখন মানবিক পুলিশ অফিসার, মানবিক ডিজিএফআই, এনএসআই এর ভাইয়েরদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হয়তো আমাদের কষ্টের কথা বুঝবে। সে আয়নাঘরের শাসকরা এর রাষ্ট্রে নেই, সে আয়নাঘরের জমরা আর রাষ্ট্র পরিচালনা করছে না। কাজে আমাদের ব্যাপারে হয়তো আপনাদের মানবিকতা জাগ্রত হবে। আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আমাদেরকে স্পষ্ট করে ঘোষণা দিন যে শিক্ষকদেরকে আমরা এই সুযোগ সুবিধা দেব, আমরা রাজপথ ছেড়ে উঠে যাব। অন্যথায় আমি আবার যদি মৃত্যু হয় তাও এই রাজপথ থেকে উঠবো না, উঠবো না, উঠবো না। প্রিয় ভাইরা আমার, প্রয়োজনে আমরা আরো কঠিন কর্মসূচি দেব। এই কর্মসূচি পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা